মাসুদ মুখ শুকনো করে বসে আছে। রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। রাগের কারণ হচ্ছে দরজায় নক না করে ডাক্তার সাহেবের চেম্বারে লেডিস। ডাক্তার খুব বিরক্ত হয়েছেন। অন্য সময় হলে বিরক্ত হতেন না, আজ হয়েছেন। কারণ ওই মেয়ে ঘরে বসে আছে। মেয়েটা বড় যন্ত্রণা করছে। কাজের সময় যদি এভাবে বসে থাকে তাহলে কিভাবে কাজ হয়? সব কিছুর সময় অসময় আছে। প্রেম খুবই ভালো জিনিস, তাই বলে কাজের সময় কেন? রোগীরা বসে আছে, এক্স রে রিপোর্ট নিয়ে যাবে। ডাক্তার সাহেবের সময় হচ্ছে না। মাসুদ ডাক্তার সাহেবের চেম্বারে ইচ্ছা করেই শব্দ না করে ঢুকেছে, যাতে সে অস্বস্তিকর কোনো পরিস্থিতিতে দুজনকে দেখতে পায়। মেয়েটা যেন লজ্জায় পড়ে। লজ্জায় পড়লে যাওয়া আসা কমবে। আসা যাওয়াটা যেন একটু কমায়। কোনো কিছুরই বাড়াবাড়ি ভালো নয়। প্রেমের মতো ভালো যে জিনিস, তারও বাড়াবাড়ি খারাপ। মাসুদ অবশ্যই তাদের কোনো অস্বস্তিকর অবস্থায় দেখল না। দুজনই মুখোমুখি বসে গল্প করছে। খুব সিরিয়াস ধরনের কোনো গল্প হবে, কারণ দুজনের মুখই বেশ গম্ভীর। ডাক্তার সাহেব মাসুদের দিকে তাকিয়ে বললেন, কি চাও? রিপোর্টগুলি কি হয়েছে স্যার? হ্যাঁ হয়েছে, নিয়ে যাও। শোনো মাসুদ, ঘরে ঢোকবার সময় নক করে তারপরে ঢুকবে, এটা সাধারণ ভদ্রতা। ডাক্তার সাহেবের কথার জবাবে কিছু না বলে চুপ করে থাকলে ঝামেলা চুকে যেত। মাসুদ তা পারল না। সে বলে ফেলল, কাজের সময় এত কিছু মনে থাকে না স্যার। রোগী বসে আছে, কতক্ষণ বসে থাকবে বলেন? ওদেরও তো কাজকর্ম আছে। সারাদিন বসে থাকলে তো ওদের চলে না। রোগী বসে থাকবার সঙ্গে দরজায় নক করার কোনো সম্পর্ক আছে? রোগী বসে থাকলে কি দরজা নক করা যায় না? মনে থাকে না স্যার। সাধারণ একটা জিনিস মনে থাকে না, বাকি সব তো মনে থাকে। তোমার আচার ব্যবহার আমার পছন্দ হচ্ছে না। অপছন্দের কি করলাম স্যার? অপছন্দের কি করছো তুমি জানো না? জি না। ডাক্তার সাহেবের মুখ রাগ এবং অপমানে কালো হয়ে গেল। তিনি চিবিয়ে চিবিয়ে বললেন, রোগীদের সঙ্গে তুমি খুব খারাপ ব্যবহার করো। তোমার বিরুদ্ধে অনেকেই কমপ্লেন করেছে। এই পর্যায়ে মাসুদ একটা বড় ভুল করল। না ভেবে চিনতে বলল, কমপ্লেন তো স্যার আপনার বিরুদ্ধেও আছে। সব কমপ্লেন ধরলে কি আর চলে? কিছু লোক আছে যারা আল্লাহর বিরুদ্ধেও কমপ্লেন করবে, করে না? ডাক্তার সাহেব থমথমে গলায় বললেন, আমার বিরুদ্ধে কি কমপ্লেন আছে? বাদ দেন। বাদ দেব কেন? শুনি কি কমপ্লেন। আমাকে আপনি তুমি করে বলেন কেন? ছোট চাকরি করে বলেই কি তুমি বলতে হবে? আমি স্যার বিএ পাস একটা ছেলে। ঠিক আছে, তুমি যাও। মাসুদ বের হয়ে এলো। তার কিছুক্ষণ পরই সে যে চিঠি পেল, তার বক্তব্য হচ্ছে, নোভা পলিক্লিনিকে তোমার চাকরির প্রয়োজন নেই। আগামী দিনের ভেতর তুমি তোমার দায়িত্ব বুঝিয়ে দেবে। এক কথায় চাকরি নট। মাসুদের মনটা খুবই খারাপ হয়েছে। এই সময় চাকরি চলে যাওয়া একটা ভয়াবহ ব্যাপার। নতুন চাকরি তার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। বদমেজাজের জন্য এর আগেও দুবার চাকরি গেছে, এই নিয়ে তৃতীয়বার হলো। ডাক্তার সাহেবের কাছে গিয়ে ক্ষমা চাইবে কিনা কে জানে। ক্ষমা চাইতে ইচ্ছা করছে না। মাসুদ হেল্পার ছেলেটাকে চা আনতে পাঠালো। হাত ভাঙা এক রোগী এসেছে। কিছুক্ষণ পরপরই হাউমাউ করে চেঁচিয়ে উঠছে। মাসুদ তার দিকে তাকিয়ে বলল, খবরদার, নো সাউন্ড। চিৎকার করলে ব্যথা কমে না, উল্টো হার্টের ক্ষতি হয়। হাত ভাঙা রোগীর সিরিয়াল 33। মাসুদ তাকে 6 নম্বরে নিয়ে এলো। অন্য রোগীরা হইচই শুরু করেছে। মাসুদের মুখটাই তেতো হয়ে গেল। ব্যথায় একজন মরে যাচ্ছে, তাকে আগে যেতে দেবে না? এটা কি রকম বিচার?
চ্যাংড়া মতো এক ছোকরা ফুসফুসের এক্স-রে করাতে এসেছে। সে তেড়িয়ে উঠে বলল, পেছনের জনকে আগে দিচ্ছেন, ব্যাপার কি? মাসুদ গম্ভীর গলায় বলল, আমার ইচ্ছা। আপনার ইচ্ছা মানে? আমার ইচ্ছা মানে আমার ইচ্ছা। পছন্দ না হলে যান, ডাক্তার সাহেবের কাছে গিয়ে কমপ্লেন করেন। ওই যে ডাক্তার ওই ঘরে বসে আছেন, দরজা নক করে তারপর যাবেন ভাই, ভেতরে লেডিস আছে। চ্যাংড়া রাগে কাঁপতে কাঁপতে ডাক্তারের ঘরে ঢুকলো। মাসুদ মনে মনে বলল, হারামজাদা। ঠিক এই সময় ঘরে ঢুকলেন নিশানাথ বাবু। মাসুদ অবাক হয়ে তাকিয়ে রইল। সে চিনতে পেরেছে, না পারলেই বোধহয় ভালো হতো। এ কি অবস্থা হয়েছে মানুষটার? নিশানাথ বাবু মাসুদের দিকে তাকিয়ে বললেন, ভালো আছেন? মাসুদ জবাব দিল না। জবাব দেবার মতো অবস্থা তার নেই। সে স্তম্ভিত, তার চোখের পলক পড়ছে না। নিশানাথ বাবু বললেন, আমাকে তো চিনতে পারছেন, তাই না? জি। আপনার এখান থেকে যাবার পরে যে কি অবস্থা হলো, মাথার সব চুল পড়ে গেল, দাঁতও সব পড়ে যাচ্ছে, তার ওপর মাথায় যন্ত্রণা হয়। বসেন ভাইজান, বসেন। আপনাকে দেখে মনটাই খারাপ হয়ে গেল, খুবই খারাপ। বিশ্বাস করেন, মনটা খুব খারাপ হয়েছে। লোকটির মনের অবস্থা নিশানাথ বাবু পরিষ্কার বুঝতে পারছেন। সে খুবই দুঃখিত, তার চোখে পানি এসে যাচ্ছে। একটা মানুষ তার জন্য এতটা মন খারাপ করে কিভাবে, তা তিনি ঠিক বুঝতে পারছেন না। তবে এই মানুষটা তার কাছে কোনো একটা ব্যাপার লুকোতে চেষ্টা করছে, এক্স-রে সংক্রান্ত ব্যাপার। তিনি ইচ্ছা করলেই লুকোনো ব্যাপারটা ধরতে পারেন। মাথার আরেকটু গভীরে ঢুকলেই হয়। নিশানাতের মনে হচ্ছে এটা ঠিক নয়, অনধিকার চর্চা, একজন মানুষের ব্যক্তিগত জগতে ঢুকে পড়া। এটা অন্যায়, বড় ধরনের অন্যায়। মাসুদ বলল, ভাইজান, আপনাকে দেখে আমার মনটা ভেঙে গেছে। আপনি যান, ডাক্তার সাহেবের সঙ্গে দেখা করেন, উনি যদি কোনো ওষুধপত্র দেন। নিশানাথ বাবু নিচু গলায় বললেন, অসুখটা আবার একদিক দিয়ে ভালো। আমি এখন অনেক কিছু বুঝতে পারি। কি বুঝতে পারেন? এই যে ধরুন, আপনার আজ চাকরি চলে গেছে, এটা আমি জানি। মাসুদের চোখ বড় বড় হয়ে গেল। তার বেশ কিছু সময় লাগলো ব্যাপারটা বুঝতে। সে গম্ভীর গলায় বলল, আর কি জানেন? আর জানি যে আপনি মানুষটা খুবই বদরাগী, কিন্তু আপনার মনটা কাচের মতো পরিষ্কার। আপনার বড় ভাই মারা গেছেন, বড় ভাইয়ের পুরো সংসার দীর্ঘদিন ধরে আপনি টানছেন, এই কারণে বিয়েও করেননি। আরও জানি যে খুবই যারা গরিব রোগী, তাদের কাছ থেকে এক্স-রে টাকা নিয়ে ভাঙতি ফেরত দেবার সময় ইচ্ছা করে বেশি টাকা ফেরত দেন। মাসুদ স্তম্ভিত হয়ে গেল। এই লোক এইসব কথা কিভাবে বলছে? সে ক্ষীণ স্বরে বলল, আপনি একটু ডাক্তার সাহেবের কাছে যান, তার সঙ্গে কথা বলেন। আপনাকে এতক্ষণ আমি বলিনি, কিন্তু না বলে পারছি না। আমাদের এখানে এক্স-রে মেশিনে একটা গন্ডগোল হয়েছিল, তার থেকে আপনার এইসব হচ্ছে। আপনি যান, ডাক্তার সাহেবের কাছে যান। এই লোকটা খুবই খারাপ, তবে ডাক্তার হিসেবে ভালো। সব খারাপ মানুষেরই দু একটা ভালো ব্যাপার থাকে। নিশানাথ বাবু ডাক্তার সাহেবের কামরায় ঢুকলেন। ডাক্তার সাহেব বিরক্ত মুখে তাকালেন, শীতল গলায় বললেন, কি ব্যাপার, কি চান আপনি? নিশানাথ বাবু জবাব দিলেন না। তিনি নিমেষের মধ্যে ঢুকে গেলেন ডাক্তার সাহেবের মাথার ভেতরে। তার দম বন্ধ হয়ে আসতে লাগলো। তিনি শিউরে উঠলেন। এই ডাক্তারের মনে এত ঘৃণা কেন, এত লোভ কেন? মানুষটার চেহারা কি সুন্দর, কত জ্ঞান, কত পড়াশোনা করে, অথচ তার মন ঘৃণায় নীল হয়ে আছে। ঘৃণার সঙ্গে যুক্ত হয়েছে তীব্র লোভ। সব কিছুর জন্যেই লোভ। এই মুহূর্তে তার লোভ সামনে বসে থাকা স্নিগ্ধ চেহারার মেয়েটির প্রতি। কত বয়স হবে মেয়েটির? খুব বেশি হলে 17-18।
নিশানাত বাবু ডাক্তার সাহেবের দিকে তাকিয়ে বললেন, কেমন আছেন? ডাক্তার সাহেব বললেন, আমি কেমন আছি সেই তথ্যের জন্য আপনার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আপনি আমার কাছে কি চান সেটা বলুন। কিছুই চাই না। কিছু চান না, তাহলে এসেছেন কেন? নিশানাত বাবু মেয়েটির দিকে তাকালেন। এই তো সেই মেয়ে যাকে এতবার স্বপ্নে দেখেছেন, নাসিমা নাম। নিশানাত বাবু বললেন, কেমন আছো মা? মেয়েটি চমকে উঠে বলল, আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। ওই দিন তুমি তো এখানে ছিলে, ওই যে তোমার জন্মদিন ছিল, অথচ তোমার খুব কষ্ট হচ্ছিল। তুমি একটা ট্রাকের সামনে দৌড়ে চলে গেলে। যদি ট্রাকটা না থামতো। ডাক্তার সাহেব চেঁচিয়ে উঠলেন, পাগল নাকি এই লোক? হু আর ইউ? গেট আউট, গেট আউট। নাসিমা কাঁপা কাঁপা গলায় বলল, না, উনি পাগল নন। উনি ঠিকই বলেছেন, খুব ঠিক বলেছেন। ডাক্তার সাহেব বললেন, আপনি কে? আমি আপনার একজন রোগী। আমার রোগী মানে? রোগীদের সঙ্গে আমার তো কোনো ব্যাপার নেই। আমি রেডিওলজিস্ট। এক্স রে প্লেট দেখে রিপোর্ট লিখে দেই। সোজাসুজি বলুন তো, আপনি কে? আমার মাথার ভেতর দিয়ে প্রচুর এক্স রে চলে গিয়েছিল, মনে নেই আপনার? তারপর থেকে দেখুন না কি হয়েছে। মাথার চুল পড়ে গেছে, দাঁত পড়ে গেছে, হাতের নখগুলিও মরে যাচ্ছে। এই দেখুন না কেমন কালচে হয়ে গেছে। আপনি সেই রোগী? জি, আমি সেই। ডাক্তার সাহেব নিজের বিস্ময় গোপন করে ঠান্ডা গলায় বললেন, কি উল্টোপাল্টা কথা বলছেন? আমাদের এখানে কারুর মাথার ভেতর দিয়ে বেশি এক্স রে পাস করানো হয়নি। যতটুকু দরকার ততটুকুই করা হয়। আজে বাজে এলিগেশন এনে আপনার লাভ হবে না। আপনার ভয় নেই, আমি কোনো অভিযোগ করছি না। নিশানাত বাবু বুঝতে পারছেন ডাক্তার তার কথা কিছুই বিশ্বাস করছে না। সে অবিশ্বাসী চোখে তাকিয়ে আছে। এই লোকটির মন অবিশ্বাস এবং সন্দেহে পরিপূর্ণ। আচ্ছা, কিছু কি করা যায় না? এর মাথায় ঢুকে সামান্য কিছু উলটপালট কি করে দেওয়া যায় না? তিনি যদি তুষারের মাথায় ঢুকে কিছু পরিবর্তন করতে পারেন, তিনি যদি আলোর মতো একটি মূক ও বধির মেয়েকে শেখাতে পারেন, তাহলে এই লোকটিকে কেন পারবেন না? চেষ্টা করতে তো ক্ষতি নেই, চেষ্টা করে দেখাই যাক না। ডাক্তারের মাথার ভেতর ঢুকে নিশানাত বাবু প্রায় দিশা হারিয়ে ফেললেন। কি অসম্ভব জটিলতা! মস্তিষ্কের কুয়োর ভেতর যত নামছেন, জটিলতা ততই বাড়ছে। কুয়োর গহীন তলদেশের দিকে তিনি প্রবল টান অনুভব করছেন। যতই নিচে নামছেন, আকর্ষণ ততই বাড়ছে। লোকটি চিন্তা ভাবনার শিকড় অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে। ততটা নামাও কষ্ট, বেশ কষ্ট। একজনের মাথার ভেতর প্রবেশ করবার সঙ্গে সঙ্গে সব পরিষ্কার বোঝা যায়। একজন মানুষের মানসিকতা কেমন। ক্ষুদ্র ক্ষুদ্র ইটের বিশাল বিশাল ইমারত, সেই ইমারতের বিচিত্র সব প্যাটার্ন, অদ্ভুত সব নকশা। একজন মানুষের মানসিকতা বদলানোর মানে হচ্ছে ওই নকশার পরিবর্তন নিয়ে আসা, যার জন্য পুরো ইমারতই ভেঙে নতুন করে বানানো দরকার হয়ে পড়ে। নিশানাত বাবু তা পারলেন না। তবে তার অসম্ভব কষ্ট হতে লাগলো। মনে হলো শরীর অবশ হয়ে আসছে, ক্লান্তিতে ভেঙে পড়ছেন। এর মধ্যেও কিছু কিছু পরিবর্তনের চেষ্টা করলেন। কাজটা কঠিন, তবে পুরোপুরি অসম্ভব নয়। তার কারণ মানসিকতা পরিবর্তনের ব্যাপারটা কিভাবে করতে হয় তা তিনি জানেন। কেউ তাকে শিখিয়ে দেয়নি, তবু তিনি জানেন। কি করে জানেন সেও এক রহস্য। এক সময় কাজ শেষ হলো। নিশানাত বাবু উঠে দাঁড়ালেন, ক্ষীণ স্বরে বললেন, যাই ডাক্তার সাহেব, আমার শরীরটা ভালো লাগছে না, সম্ভবত বাঁচব না। ডাক্তার সাহেব চুপ করে রইলেন, মুখে কিছু বললেন না। তবে নিশানাত বাবু পরিষ্কার বুঝতে পারলেন ডাক্তার লজ্জিত বোধ করছেন।
কারণ নিশানাত বাবুর এই সমস্যার মূলে তার এক্স-রে মেশিন, এবং তিনি ভালো করেই জানেন রেডিয়েশন সিকনেসের সব লক্ষণ নিশানাত বাবুর মধ্যে প্রকট হয়েছে। তার আয়ু শেষ হয়ে আসছে। 20 মিলিরএমের বেশি রেডিয়েশন একজনের শরীরের ভেতর দিয়ে চালানো যায় না। অথচ এই লোকটির মাথার ভেতর দিয়ে খুব কম করে হলেও 10,000 রেম রেডিয়েশন গিয়েছে। হয়তো এই লোকটির থাইরয়েড গ্ল্যান্ড ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। মস্তিষ্কের নিউরনের বড় ধরনের কোনো পরিবর্তনও নিশ্চয়ই হয়েছে। ডাক্তার সাহেব কেমন যেন লজ্জিত বোধ করতে লাগলেন। তার মনে হতে লাগলো এই মানুষটির কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। লোকটির প্রতি তার খানিকটা মায়াও হতে লাগলো। কেন এরকম হচ্ছে তাও বুঝতে পারলেন না। তিনি বললেন, আমরা খুবই লজ্জিত। মানে যন্ত্রটা হঠাৎ ম্যালফাংশন করলো, কোনো কারণ ছিল না, হঠাৎ সব এলোমেলো হয়ে গেল। নিশানাত বাবু হেসে বললেন, আমার জন্য ভালোই হয়েছে, বয়স হয়েছে, এমনিতেই তো মরে যেতাম, অদ্ভুত এক জিনিস জেনে গেলাম। ডাক্তার সাহেব বললেন, কি জানলেন? আমাকে কি ভালো করে গুছিয়ে বলবেন? টেলিপ্যাথিক কিছু ক্ষমতা আপনার ডেভেলপ করেছে তা বুঝতে পারছি। ক্ষমতাটা কী ধরনের এটা জানা দরকার। অন্য একদিন জানবেন। আজ যাই, শরীরটা এত খারাপ লাগছে বলার না। নিশানাত বাবু ঘর থেকে বেরোবার আগে কয়েক মুহূর্তের জন্য নাসিমা মেয়েটির মাথার ভেতরেও গেলেন। অতি অল্প সময় কাটালেন সেখানে। সামান্য কিছু পরিবর্তন করলেন। বড় কিছু করার ক্ষমতা তার নেই। কষ্ট হচ্ছে, বড়ই কষ্ট হচ্ছে। মেয়েটি একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সে কিছুই বুঝতে পারছে না, বুঝতে চেষ্টাও করছে না। এই কুৎসিত লোকটি তার সব খবর জানে। এটা কি করে সম্ভব সে কিছুই বুঝে উঠতে পারছে না। সে ভীষণ ভয় পেয়েছে। ব্যাখ্যার অতীত কোনো কিছুর সামনে দাঁড়ালে আমরা যেমন ভয়ে কুঁকড়ে যাই, এও সেরকম। নিশানাত বাবু ঘর থেকে বেরোবার সঙ্গে সঙ্গেই নাসিমা উঠে চলে গেল। ডাক্তারের দিকে তাকালো পর্যন্ত না। অন্ধ ভয় তাকে গ্রাস করে ফেলেছে। সে দ্রুত বাসায় চলে যেতে চায়। বিবাহিত বয়স্ক এই মানুষটিকে তার ভালো লাগে। ভালো লাগে বললে কম বলা হবে, ভালো লাগার চেয়েও বেশি। সে জানে গোপনে এখানে আসা অন্যায়, খুবই অন্যায়। তবুও সে নিজেকে সামলাতে পারে না। আজ এই বুড়ো লোকটির কথা তাকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। শুধু কি কথা, এই বুড়ো লোকটি কি কথার বাইরেও কিছু করেনি? তার তো মনে হচ্ছে করেছে। কিভাবে করেছে কে জানে। আচ্ছা, এই মানুষটা কি কোনো দরবেশ, কোনো বড় ধরনের পীর বা ফকির? নাসিমা চলে যাবার পর ডাক্তার সাহেব খানিকক্ষণ একা একা বসে রইলেন। তারপর পরপর দুটো সিগারেট খেয়ে মাসুদকে ডাকলেন। গম্ভীর গলায় বললেন, বসো। মাসুদ আশ্চর্য হয়ে তাকালো। ডাক্তার সাহেবের গলা অন্যরকম লাগছে। গলার স্বর মমতায় মাখানো। বসতে বললাম তো, বসো। মাসুদ বসল। ডাক্তার সাহেব বললেন, তুমি বয়সে আমার অনেক ছোট, এই জন্য তুমি করে বলি, কিছু মনে করো না। জি না, কিছু মনে করিনি। তোমাকে বরখাস্ত করার যে চিঠিটা দিয়েছিলাম ওটা ফেলে দাও। জি আচ্ছা। রাগের মাথায় আমরা অনেক সময় এটা ওটা করে ফেলি, এটা মনে রাখা ঠিক নয়। জি স্যার। তুমি যেমন ভুল করো আমিও করি, হয়তো তোমার চেয়ে বেশিই করি। এই যেমন নাসিমা মেয়েটাকে প্রশ্রয় দেওয়া বিরাট অন্যায়। বাদ দেন স্যার, ভালো একটা মেয়ে অথচ প্রশ্রয় দিয়ে দিয়ে। শুধু আপনার দোষ তো না স্যার, মেয়েটারও দোষ আছে। ও আসে কেন? না না, মেয়েটার কোনো দোষ নেই। বাচ্চা মেয়ে, এদের আবেগ বেশি থাকে, আবেগের বশে। মাসুদ বলল, উঠি, 8-10 জন রোগী এখনো আছে। তুমি একটু বসো, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। মাসুদ কৌতূহলী হয়ে তাকাচ্ছে।
অনেকক্ষণ ইতস্তত করে ডাক্তার সাহেব বললেন, তুমি কতদিন ধরে আমাকে চেনো? প্রায় 7 বছর। এই 7 বছরে তুমি নিশ্চয়ই আমার আচার আচরণ, আমার মানসিকতা খুব ভালো করে জানো, জানো না? জানি স্যার। আমার আজকের ব্যবহার কি তোমার কাছে সম্পূর্ণ অন্যরকম মনে হচ্ছে না? হচ্ছে। এর কারণটা কি? মাসুদ তাকিয়ে রইল, কিছু বলল না। ডাক্তার সাহেব বললেন, আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে বুড়ো লোকটি আমাকে কিছু একটা করেছে। হিপনোটাইজের চেয়েও বেশি। আমার ধারণা খুব উচ্চ মাত্রার টেলিপ্যাথিক ক্ষমতা সে ব্যবহার করেছে। নিতান্তই অবিশ্বাস্য ব্যাপার, তবে আমার এরকম মনে হচ্ছে। আচ্ছা, এই লোকটির মাথার ভেতর দিয়ে কী পরিমাণ রেডিয়েশন গিয়েছে আমি তো স্যার বলতে পারবো না। টেকনিশিয়ান বলতে পারবে। জেনে আসবো। যাও জেনে আসো। ডাক্তার সাহেব আবার একটা সিগারেট ধরালেন। তিনি সিগারেট ছাড়ার চেষ্টা করছেন, অথচ আজ এই অল্প সময়ের ভেতর 3টে সিগারেট ধরিয়ে ফেললেন। মনে মনে ঠিক করে ফেললেন, কাল পরশুর মধ্যে একবার মেডিকেল কলেজ লাইব্রেরিতে যাবেন। মস্তিষ্কের ওপর রেডিয়েশনের প্রভাবে এই জাতীয় কোনো বই পান কিনা তা খোঁজ করবেন। এর ওপর কোনো কাজ হয়েছে কি নিউরোসার্জনরা বলতে পারবেন। এটা তাদের এলাকা। হিটলারের সময় কনস্ট্রেশন ক্যাম্পের কিছু বন্দীকে নিয়ে পরীক্ষা চালান। ঠিক এক্স-রে না হলেও মোটামুটি ধরনের শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দীর্ঘ সময় ধরে মাথার ভেতর দিয়ে চালানো হয়েছিল। এই পরীক্ষার ফলাফল কখনো প্রকাশ করা হয়নি, অথচ জোর করে বন্দীদের ওপর অন্য যেসব পরীক্ষা চালানো হয়েছে তার সব ফলাফলই সযত্নে রাখা আছে। মস্তিষ্কের ওপর রেডিয়েশনের প্রভাবের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো না কেন? রহস্যটা কোথায়? ডাক্তারের কাছ থেকে বের হয়ে নিশানাথ বাবু একটা রিক্সা নিলেন। রিকশায় ওঠার পরপরই তার মনে পড়ল যে কারণে ডাক্তারের কাছে এসেছিলেন সেটাই পুরোপুরি ভুলে গেছেন। তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে, অতি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এর কারণ কি? এই ডাক্তারের কাছে আসার একমাত্র উদ্দেশ্য হলো দাঁতের মাড়ির এক্স-রের কপি তোলা। নিশানাথ একজন ডেন্টিস্টের কাছে গিয়েছিলেন। সব দাঁত কেন হঠাৎ পড়ে যাচ্ছে এটাই দেখতে চান। ডেন্টিস্ট ব্যাপারটা দেখে হকচকিয়ে গেল। নিশানাথকে বলল একটা এক্স-রে করাতে, যদি তাতে কিছু ধরা পড়ে। সেই উদ্দেশ্যেই তিনি এবার পলিক্লিনিকে এসেছিলেন, অথচ আসল কথাটাই ভুলে গেলেন। রিকশা দ্রুত যাচ্ছে। এই রিকশাওয়ালা বেশ বলশালী। সে ঝড়ের বেগে রিকশা নিয়ে যাচ্ছে। নিশানাথ বলল, আস্তে চলুন ভাই। রিকশাওয়ালা বলল, টাইট হইয়া বহেন, চিন্তার কিছু নাই। তিনি রিকশাওয়ালার মনে কি হচ্ছে পরিষ্কার বুঝতে পারছেন। সে খুব ফুর্তিতে আছে, আনন্দে আছে। তার আনন্দের কারণটিও স্পষ্ট। আজ দেশ থেকে তার স্ত্রী এসেছে। অনেকদিন সে খোঁজ খবর নিচ্ছিল না। ভয় পেয়ে তার স্ত্রী, যার নাম মনু, একা একা ঢাকা শহরে চলে এসেছে এবং ঠিকানা ধরে ঠিকই তাকে খুঁজে বের করে ফেলেছে। রিকশাওয়ালা মুখে খুবই রাগ করেছে। মনুর একা একা চলে আসাটা কীরকম বোকামি এবং ঢাকা শহরটা কী পরিমাণ খারাপ সে তার স্ত্রীকে বলেছে। তবে মনে মনে সে দারুণ খুশি হয়েছে। এই মুহূর্তে সে ভাবছে ঢাকা শহর পুরোটা সে তার স্ত্রীকে দেখাবে। রিকশায় বসিয়ে বিকাল থেকেই ঘুরবে। হাতে সময় নেই, জমার টাকা তুলে ফেলতে হবে। নিশানাথ রিকশা থেকে নামবার পর ভাড়ার সঙ্গে আরও 30 টাকা দিলেন বকশিস। রিকশাওয়ালা অবাক হয়ে তাকালো। তিনি বললেন, মিরপুরের চিড়িয়াখানাটা তোমার স্ত্রীকে দেখিও, খুব খুশি হবে। এখন স্ত্রীর কাছে চলে যাও। জমার টাকা নিশ্চয়ই উঠে গেছে, তাই না? এই টাকাটা হলো বাড়তি। রিকশাওয়ালা ক্ষীণস্বরে বলল, আপনি লোকটাকে? নিশানাথ নিচু গলায় বললেন,
কেউ না, আমি কেউ না। রিকশাওয়ালার বিস্ময় আরো গাঢ় হলো। তার মুখ দেখে মনে হচ্ছে সে অতীন্দ্রিয় কোনো রহস্য চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখছে।